মানে 12,000 বিদ্রোহী যোদ্ধা। খোদ রাজধানীর মাত্র 20 কিলোমিটার দূরে। হ্যাঁ, ঠিক তাই। প্রতিরক্ষা মন্ত্রীর নিজ বাসভবনে আত্মঘাতী গাড়িবোমা হামলা আর তার মৃত্যু। হাহ, ব্যাপারটা জাস্ট ভাবা যায় না। একদমই। আর এর ঠিক পরপরই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরের সামরিক ঘাঁটি থেকে ভারী আর্মার্ড ভেহিকল ফেলে পালাচ্ছে খোদ পরাশক্তি রাশিয়ার ভাড়াটে বাহিনী। রাইট। কোনো হলিউড অ্যাকশন থ্রিলারের চিত্রনাট্য মনে হলেও মালির বর্তমান পরিস্থিতির ওপর আসা সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ, ভেরিফাইড ফুটেজ আর ইন্টেলিজেন্স রিপোর্টসগুলো ঘাটলে কিন্তু ঠিক এই বাস্তবতাই সামনে আসছে। হ্যাঁ, আজকের এই সোর্সগুলোর ডিপ ডাইভে আসলে আমরা এটাই বোঝার চেষ্টা করব। ঠিক। মাত্র কয়েক দিনের ব্যবধানে একটি দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা কিভাবে ভেতর থেকে পুরোপুরি ধসে পড়তে পারে, আজকের আলোচনায় আমরা সেই ভয়াবহ আর জটিল মেকানিজমটি খুঁটিয়ে দেখব। হুম, এই ঘটনাগুলোর মাত্রা আর গতিশীলতা আসলে সত্যিই অভাবনীয়। মানে সোর্সগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এখানে মূলত বেশ সুপরিকল্পিত একটা বহুমুখী আক্রমণ চালানো হয়েছে। হ্যাঁ, আর এটা শুধু কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নেই। একদমই না। আক্রমণগুলো কেবল দূরবর্তী সাহেল অঞ্চলের ধূসর মরুভূমিতেই আটকে নেই। রাজধানী বামাকোর দোরগোড়ায় অবস্থিত কাটি শহরে এই মাত্রার একটা হামলা, এটা প্রমাণ করে যে এটি কোনো সাধারণ বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নয়। রাইট। এটি সরাসরি একটা রাষ্ট্রের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর আঘাত। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি ঘটছে, তার চেয়েও বড় হলো কিভাবে ঘটছে। হ্যাঁ, ঠিক এখানেই লজিক্যাল একটা শূন্যতা চোখে পড়ে। মানে ধরুন 12,000 যোদ্ধা তো আর জাদুর মতো হঠাৎ করে আবির্ভূত হতে পারে না। একদমই না। এত বিশাল লজিস্টিক্যাল সাপোর্ট নিয়ে সরাসরি রাজধানীর কাছাকাছি পৌঁছানোর সক্ষমতা অর্জন করাটাই এখন সবচেয়ে বড় সামরিক রহস্য। সোর্সগুলোতে কিন্তু আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী জেএনআইএম আর তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এফএলএ এর কথা বারবার উঠে এসেছে। দুটো সম্পূর্ণ ভিন্ন গোষ্ঠী। ঠিক। এই গোষ্ঠীগুলো আগে মূলত গ্রামীণ এলাকায় বা মরুভূমির গভীরে ছোটখাটো চোরাগোপ্তা হামলা চালাত, কিন্তু এখন তারা সরাসরি বড় শহরগুলোকে টার্গেট করছে। রাইট। মানে একটা বিদ্রোহী গোষ্ঠী যখন গ্রাম ছেড়ে শহরের কেন্দ্রবিন্দুতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তার মানে তাদের হাতে এমন কোনো শক্তিশালী গোয়েন্দা তথ্য বা রসদ এসে পৌঁছেছে যা আগে ছিল না। হ্যাঁ, আর ফরাসি বাহিনী মালি ছাড়ার পর যে বিশাল একটা কৌশলগত এবং ইন্টেলিজেন্স শূন্যতা তৈরি হয়েছিল, বিদ্রোহীরা মূলত সেই শূন্যতাকেই কাজে লাগাচ্ছে। ঠিক। ফরাসি বাহিনীর অপারেশন বারখান গুটিয়ে নেওয়ার পর মালির আকাশে আর মাটিতে নজরদারির যে ঘাটতি তৈরি হয়, বিদ্রোহীরা ঠিক সেই সুযোগটাই নিয়েছে। কিন্তু জেএনআইএম আর তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের কাজের ধরন তো সম্পূর্ণ ভিন্ন। একদম ভিন্ন। মানে তোয়ারেগরা মূলত একটি ধর্মনিরপেক্ষ গোষ্ঠী যারা আজাওয়াদ নামের একটি স্বাধীন ভূখণ্ড চায়। আচ্ছা। অন্যদিকে জেএনআইএম হল আল কায়েদার মতাদর্শে বিশ্বাসী। কিন্তু সোর্সগুলো বলছে এই দুই সম্পূর্ণ বিপরীতমুখী গোষ্ঠী বর্তমানে একটা অলিখিত বোঝাপড়ার মাধ্যমে বা অন্তত একই সময়ে রাষ্ট্রের বিরুদ্ধে একজোট হয়ে আক্রমণ শানাচ্ছে। সিরিয়াসলি? মানে তারা এক হয়ে কাজ করছে? তারা বুঝতে পেরেছে যে মালির বর্তমান জান্তা সরকার এবং তাদের নতুন মিত্ররা রাজধানী আর কয়েকটা খনির নিরাপত্তায় এতটাই ব্যস্ত যে দেশের বাকি অংশ সম্পূর্ণ অরক্ষিত। ও আচ্ছা। আর কাটি শহরের হামলার স্যাটেলাইট ইমেজগুলো কিন্তু সেই অরক্ষিত অবস্থার চরম প্রমাণ দেয়। একদম। মানে কাটি কোনো সাধারণ শহর নয়, এটি মালির সামরিক বাহিনীর মূল স্নায়ুকেন্দ্র, আর প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারার মতো হাই প্রোফাইল ব্যক্তির বাসভবন সেখানে। রাইট, অত্যন্ত সুরক্ষিত এলাকা হওয়ার কথা। কিন্তু একটা বিস্ফোরক ভর্তি গাড়ি এতগুলো চেকপোস্ট আর নিরাপত্তা বলয় পার হয়ে সোজা প্রতিরক্ষামন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে। ইমেজে দেখা যাচ্ছে জাস্ট বাড়িটিই নয়, আশেপাশের পুরো ব্লকটি এক আক্ষরিক অর্থেই ধূলিসাৎ হয়ে গেছে। হ্যাঁ, ধ্বংসযজ্ঞের মাত্রাটা বিশাল। এই মাত্রার একটা ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যে পরিমাণ বিস্ফোরক আর লজিস্টিক দরকার, তা কোনো সাধারণ পিকআপ ট্রাকে করে আনা তো সম্ভব নয়। এর পেছনে রাষ্ট্রের ভেতরের কোনো চরম ইন্টেলিজেন্স ব্যর্থতা কাজ করছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাহেল ডিরেক্টর জন হাভে জেজিকেলের বিশ্লেষণটি কিন্তু এখানে অত্যন্ত প্রাসঙ্গিক।
উনি কি বলেছেন? তিনি নির্দেশ করেছেন যে জেএনআইএম এর কৌশলে একটা মৌলিক আর কাঠামোগত পরিবর্তন এসছে। মানে আগে তাদের লক্ষ্য ছিল প্রান্তিক অঞ্চলগুলোতে বিধি প্রদর্শন করে প্রভাব বিস্তার করা, রাইট। কিন্তু এখন তারা ডিক্যাপিটেশন স্ট্রাইক বা সরাসরি রাষ্ট্রের মাথা কেটে ফেলার কৌশল নিয়েছে। ব্যাপারটা এমন যেন শহরের বাইরের কোনো ছোটখাটো উপদ্রব হঠাৎ করে আপনার বসার ঘরে এসে ভয়াবহ বিস্ফোরণ ঘটাচ্ছে। একদম নিখুঁত তুলনা। আর যখন কোনো বিদ্রোহী গোষ্ঠী সরাসরি প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করতে সক্ষম হয়, তখন সেটি শুধু একটা সামরিক বিজয় থাকে না। এটি দেশের সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক মিত্রদের কাছে একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক বার্তা দেয় যে খোদ রাজধানী আর নিরাপদ নয়। কিন্তু এই যে বিদ্রোহীরা হঠাৎ করে শহরমুখী হল, এটি কি তাদের শক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ, নাকি মালির সামরিক জান্তার চরম ব্যর্থতা? এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের বিষয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা সরকার আর তাদের মিত্রদের পাল্টা জবাবের দিকে তাকাই। রাশিয়ানদের ভূমিকা? হ্যাঁ, সোর্সগুলোতে ক্রেমলিন নিয়ন্ত্রিত আফ্রিকা কোর, যাদের আমরা আগে ওয়াগনার গ্রুপ নামে চিনতাম, তাদের কার্যকলাপের কিছু ড্রোন আর ভেরিফাইড ফুটেজ রয়েছে। রাইট, ভিডিওগুলো আমিও দেখেছি। কাটিয়া হামলার পরপরই রাজধানী বামাকোর বাইরের হাইওয়েতে বিদ্রোহীদের পিকআপ ট্রাকের বহরে এই রাশিয়ান বাহিনী সরাসরি অ্যাটাক হেলিকপ্টার থেকে মিসাইল ছুটছে। হ্যাঁ, ভিডিও ক্লিপগুলোতে দেখা যাচ্ছে বিশাল আগুনের কুণ্ডলী তৈরি হচ্ছে আর চারদিকে ধোঁয়া উঠছে। যে কোনো সাধারণ পর্যবেক্ষকের মনে হতেই পারে যে সরকার তো শক্ত হাতেই বিদ্রোহীদের দমন করছে। কিন্তু সামরিক কৌশলগত দিক থেকে বিশ্লেষণ করলে এই শো অফ ফোর্স বা শক্তির আস্ফালনকে এক ধরনের মরিয়া প্রচেষ্টা হিসেবেই দেখতে হবে। মানে ড্যামেজ কন্ট্রোল। একদম। যখন একটা দেশের রাজধানী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে মিসাইল ছুটতে হয়, তার মানে হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা প্রাথমিক নিরাপত্তা বলয় আগেই ভেঙে পড়েছে। ও রাইট। আফ্রিকা কোর এখানে মূলত প্রমাণ করার চেষ্টা করছে যে রাজধানীর ওপর তাদের আকাশপথের নিয়ন্ত্রণ এখনও রয়েছে। কিন্তু এই ড্রোন ফুটেজগুলোর আড়ালে মালির উত্তরাঞ্চলে যে ঘটনাটি ঘটছে, সেটি কিন্তু এই আফ্রিকা কোরের পুরো সামরিক সক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ঠিক বৈপরীত্যটারই তোর পুরো সুনেটেরিয়ালের সবচেয়ে চমকপ্রদ অংশ। একদিকে রাজধানীর কাছে মিসাইল হামলা চলছে, আর ঠিক একই সময়ে উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কিদাল থেকে মালি সেনাবাহিনী আর রাশিয়ান আফ্রিকা কোর পিছু হাঁটছে। আর তেসালিট শহর থেকেও। হ্যাঁ, আর কিদাল কিন্তু কোনো সাধারণ ফাঁড়ি নয়। 2023 সালের শেষের দিকে এক দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর রাশিয়ান এবং মালির বাহিনী এই কিদাল দখল করেছিল। হ্যাঁ, জানতে সরকার তো এটাকে তাদের সবচেয়ে বড় সামরিক সাফল্য হিসেবে প্রচার করে আসছিল। ঠিক, অথচ এখন ভেরিফাইড ভিডিওতে দেখা যাচ্ছে সেই কিদাল ঘাঁটিতে বিদ্রোহীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, আর সেখানে পড়ে আছে রাশিয়ানদের ফেলে যাওয়া আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি। এই পিছু হটার বিষয়টা সামরিক আর রাজনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে একটা বিশাল পতন। মানে রাশিয়ান সূত্রগুলো দাবি করার চেষ্টা করেছে যে তারা পিছু হটার আগে কৌশলগত কারণে তাদের ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিয়েছে। কিন্তু ভিডিওগুলো তো অন্য কথা বলছে। একদমই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভেরিফাইড ফুটেজগুলো এই দাবির অসারতা প্রমাণ করে দেয়। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে তারা পেট্রোল ভেহিকল, জিপ আর ভারী সাঁজোয়া যান ফেলে গেছে। একটা সুসজ্জিত আধুনিক সামরিক বাহিনী যখন পিকআপ ট্রাকে আসা বিদ্রোহীদের তাড়া খেয়ে নিজেদের ভারী যান ফেলে পালাতে বাধ্য হয়, তখন সেটি তাদের অপারেশনাল ব্যর্থতার চেয়েও বড় হয়ে দাঁড়ায় রেপুটেশনাল বা সুনামের চরম অবক্ষয়। রাইট। তবে এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। অ্যালডেবারেন থ্রেট কনসালটেন্সের বিশ্লেষক চার্লি ওয়ার্বের একটা হাইপোথেসিস নিয়ে এখানে একটু বিশ্লেষণ করা প্রয়োজন। হ্যাঁ, চার্লি ওয়ার্বের পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। উনি যুক্তি দিয়েছেন যে ভারী অস্ত্র বা আর্মার্ড ভেহিকল ফেলে আসার এই ঘটনাটি হয়তো বিদ্রোহীদের জন্য খুব একটা লাভজনক হবে না, কারণ সাহেল অঞ্চলে জেএনআইএম বা তুয়ারেগদের মূল যুদ্ধকৌশলই হল গতি আর লুকিয়ে পড়ার সক্ষমতা। একদম ঠিক। তারা ধুলোর ঝড়ের মতো হঠাৎ করে আসে, আক্রমণ করে এবং আবার মরুভূমিতে মিলিয়ে যায়। একটা আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ভীষণ ভারী, ধীরগতির এবং মেনটেন করা অত্যন্ত কঠিন। রাইট, ওটা নিয়ে পালানো যায় না।
হ্যাঁ, মরুভূমির মাঝখানে এ ধরনের যান নিয়ে চলাফেরা করা মানে আকাশপথে ড্রোন বা হেলিকপ্টারের জন্য একটা সহজ আর স্থির টার্গেটে পরিণত হওয়া। তাই এই যানগুলো কৌশলগতভাবে বিদ্রোহীদের খুব একটা কাজে আসবে না। চার্লি ওয়ার্বের এই লজিকটি মরুভূমির অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ারের ক্ষেত্রে একেবারে নিখুঁত। মানে বিদ্রোহীরা এই ভারী যানগুলো দিয়ে তো আর কোনো কনভেনশনাল ব্যাটালিয়ন তৈরি করবে না। ঠিক। কিন্তু এখানে মূল সংকটটা বিদ্রোহীদের অস্ত্রপ্রাপ্তি নিয়ে নয়, মূল সংকটটা হল পলায়নপর বাহিনীর মনস্তত্ত্ব নিয়ে। মানে মোটিভেশনের অভাব। হ্যাঁ, আফ্রিকা কোর নিজেদের এমন একটা দুর্ধর্ষ আর এলিট ফোর্স হিসাবে ব্র্যান্ডিং করে থাকে, যারা যে কোনো চরম পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই করতে সক্ষম। কিন্তু কিদাল ঘাঁটির পতন প্রমাণ করে যে এই ভাড়াটে বাহিনীগুলোর লড়াই করার মোটিভেশন অত্যন্ত ঠুনকো। রাইট। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তারা নিজেদের জীবন বাঁচাতে মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ফেলে পালাতে দ্বিতীয়বার ভাবে না। এই পয়েন্টটি আমাদের পুরো বিষয়টার সবচেয়ে গভীর আর কাঠামোগত প্রশ্নের দিকে নিয়ে যায়। রাশিয়ার মতো একটা পরাশক্তি, যাদের কাছে আধুনিক প্রযুক্তির ড্রোন আছে, স্যাটেলাইট ইন্টেলিজেন্স আছে, তারা কেন সাহেলের মরুভূমিতেই বিদ্রোহীদের আটকাতে পারছে না? হ্যাঁ, এটাই হলো মূল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের মালির জান্তা সরকার আর রাশিয়ার মধ্যে হওয়া চুক্তির অর্থনৈতিক মডেলটা বুঝতে হবে। 2020 সালে মালির সামরিক বাহিনী যখন ক্ষমতা দখল করে, তাদের মূল অভিযোগ ছিল যে বেসামরিক সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। ঠিক। এরপর 2021 সালে তারা একটা নাটকীয় সিদ্ধান্ত নিয়ে ফরাসি বাহিনীকে দেশ থেকে বের করে দেয়, আর রাশিয়ান ওয়াগনার গ্রুপকে, যা এখন আফ্রিকা কোর, ভাড়ায় দেশে নিয়ে আসে। সোর্সের তথ্য অনুযায়ী পুরো মালিতে বর্তমানে এই রাশিয়ান সৈন্য সংখ্যা মাত্র 2,500। 2,500 সৈন্য দিয়ে মালি নামের এমন একটা দেশ পাহারা দেওয়া, যার আয়তন ফ্রান্সের দ্বিগুণেরও বেশি, সামরিক দৃষ্টিকোণ থেকে এটা একটা অবাস্তব লক্ষ্য। একদমই। ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের লেকচারার এবং সাবেক জাতিসংঘ কর্মী ড. সোর্চা ম্যাকলিউড এই ব্যবস্থাটিকে অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন। উনি কি বলছেন এই মডেলটা নিয়ে? তার মতে এটি কোনো রাষ্ট্র গঠন বা দীর্ঘমেয়াদী স্থিতি আনার চুক্তি নয়। এই মডেলটি মূলত ভ্যালু ফর মানি বা সম্পদের বিনিময়ে নিরাপত্তা কেনার একটা নিছক ব্যবসায়িক চুক্তি। আচ্ছা। জান্তা সরকার রাশিয়ান বাহিনীকে অর্থ দিচ্ছে না, বরং তারা মালির মূল্যবান সোনার খনি আর প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে। বিনিময়ে রাশিয়ান বাহিনী জান্তা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থনৈতিক মডেলটাকে যদি একটা ক্যানোলজি দিয়ে বোঝার চেষ্টা করি, মানে বিষয়টা এমন যে আপনি আপনার বাড়ির নিরাপত্তার জন্য একদল সশস্ত্র পাহারাদার ভাড়া করলেন, পারিশ্রমিক হিসেবে তাদের হাতে বাড়ির দলিল আর সিন্দুকের চাবি তুলে দিলেন। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এর পরেও একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ডাকাতরা আপনার শোবার ঘরে দাঁড়িয়ে আছে। তাহলে এই পাহারাদারদের পেছনে এত সম্পদ খরচ করে লাভটা কি হলো? এই অ্যানালজিটা একদম পারফেক্ট। ড. ম্যাকলিউড স্পষ্ট ভাষায় বলেছেন, মস্কোর দেওয়া এই মডেল কাজ করছে না, অথচ এটি গরিব দেশগুলোর কোটি কোটি টাকার প্রাকৃতিক সম্পদ শুষে নিচ্ছে। এটি একেবারেই টেকসই নয়। এই মডেলের মূল দুর্বলতা হল ভাড়াটে বাহিনীর প্রায়োরিটি বা অগ্রাধিকার। আফ্রিকা কোরের প্রধান লক্ষ্য মালির সাধারণ মানুষকে রক্ষা করা বা জঙ্গিবাদ নির্মূল করা নয়। রাইট। তাদের লক্ষ্য তো খনিগুলো। হ্যাঁ, একদম। তাদের প্রধান লক্ষ্য হল খনিগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখা এবং নিজেদের বেঁচে থাকা নিশ্চিত করা। যখন কিদাল ঘাঁটিতে তারা দেখল যে টিকে থাকার সম্ভাবনা কম, তারা জান্তা সরকারের সম্মান রক্ষার কথা চিন্তা না করে নিজেদের পিছু হটার পথ বেছে নিয়েছে। এই ব্যবসায়িক লেনদেনের আরেকটি বড় দিক হল এর আন্তর্জাতিক প্রভাব। আফ্রিকা কোর তো শুধু মালিতেই কাজ করছে না, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সুদান বা বুর্কিনা ফাসোর মতো দেশগুলোতেও তাদের উপস্থিতি বা প্রভাব রয়েছে। হ্যাঁ, ওই অঞ্চলগুলোর অনেক দেশেই তারা আছে। ওই দেশগুলোর সরকার, যারা হয়তো পশ্চিমা দেশগুলোর উপর বিরক্ত হয়ে রাশিয়ার এই প্রাইভেট মিলিটারি কোম্পানির দিকে ঝুঁকছে, তারা এখন মালির এই পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রাইট। তারা স্পষ্ট দেখতে পাচ্ছে যে 2,500 ভাড়াটে সৈন্য নিয়ে 12,000 স্থানীয়
প্রবলভাবে মোটিভেটেড এবং ভূখণ্ড সম্পর্কে অভিজ্ঞ বিদ্রোহীদের সাথে কনভেনশনাল যুদ্ধ জেতা সম্ভব নয়। সাহেল অঞ্চলের এই ভৌগোলিক আর মনস্তাত্ত্বিক বাস্তবতা পশ্চিমা বাহিনীগুলো একসময় হাড়ে মজ্জায় টের পেয়েছিল। ফরাসি বাহিনীর কথা বলছেন। হ্যাঁ, ফরাসি বাহিনী প্রায় 1 দশক ধরে মালিতে সর্বাধুনিক প্রযুক্তি, ড্রোন আর স্পেশাল ফোর্সেস নিয়ে অপারেশন চালিয়েছে। কিন্তু স্থানীয় জনসাধারণের সাথে সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং রাজনৈতিক সুশাসনের অভাবে তারাও শেষ পর্যন্ত একটা সীমাহীন আর জয়হীন যুদ্ধে আটকা পড়েছিল। জান্তা সরকার ভেবেছিল ফরাসিদের বদলে রাশিয়ানদের আনলে হয়তো পরিস্থিতি বদলাবে, কারণ রাশিয়ানরা মানবাধিকার বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মতো বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন তোলে না। তারা শুধু ব্রুট ফোর্স বা পাশবিক শক্তি প্রয়োগ করে। ঠিক। কিন্তু মালির বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে শুধু পাশবিক শক্তি দিয়ে একটা দেশের কাঠামোগত, রাজনৈতিক বা জাতিগত সমস্যার সমাধান করা যায় না। ফরাসি বাহিনীর অত্যাধুনিক কাউন্টার টেরোরিজম মডেলের পর এবার রাশিয়ার এই ব্রুট ফোর্স প্রাইমেট মিলিটারি মডেলেরও এমন মর্মান্তিক ব্যর্থতা, এটা কিন্তু পুরো গ্লোবাল সিকিউরিটি আর্কিটেকচারের জন্য একটা বিশাল সতর্কবার্তা। একদম। মালির এই ঘটনা শুধু একটা দেশের অভ্যন্তরীণ সংঘাত নয়, এটি আসলে বহিরাগত শক্তি দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার পুরো ধারণারই একটা চরম পরাজয়ের বাস্তব প্রমাণ। হ্যাঁ, মডেলটাই পুরোপুরি ভেঙে পড়েছে। পরিস্থিতির অবনতি এতটাই দ্রুত আর ভয়ঙ্কর যে ইতিমধ্যে ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো তাদের নাগরিকদের অবিলম্বে মালি ছাড়ার নির্দেশ দিয়েছে। রাইট। এর মানে হল আন্তর্জাতিক সম্প্রদায়ও বিশ্বাস করে যে বর্তমানে মালিতে এমন কোনো কেন্দ্রীয় শক্তি অবশিষ্ট নেই যারা খোদ রাজধানী বামাকোর নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। যখন কোনো রাষ্ট্রের নিজস্ব সেনাবাহিনী নিজেদের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হয় এবং শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিদেশি শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন এ ধরনের পতন অনিবার্য। বিদ্রোহীরা শুধু সামরিকভাবেই শক্তিশালী হয়নি, তারা জান্তা সরকারের এই কাঠামোগত দুর্বলতাগুলোকে নিখুঁতভাবে এক্সপ্লয়েট করছে। তারা প্রমাণ করে দিচ্ছে যে একটা দেশের রাজনৈতিক শূন্যতা আর সুশাসনের অভাবকে ব্যবহার করে কিভাবে মাত্র কয়েকদিনের মধ্যে পুরো একটা রাষ্ট্রযন্ত্রকে অচল করে দেওয়া যায়। সোর্সগুলোর এই সামগ্রিক বিশ্লেষণ গুটিয়ে আনার সময় একটা অত্যন্ত গভীর এবং অস্বস্তিকর প্রশ্ন উঠে আসে। বছরের পর বছর ধরে পশ্চিমা শক্তি বিলিয়ন বিলিয়ন ডলার আর সর্বাধুনিক প্রযুক্তি নিয়েও সাহেল অঞ্চলে শান্তি বা স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে আর বিতাড়িত হয়েছে। হ্যাঁ। আর এখন রাশিয়ান আগ্রাসী ভাড়াটে বাহিনীও বিদ্রোহীদের আটকাতে গিয়ে চরমভাবে পর্যুদস্ত হচ্ছে, নিজেদের ঘাঁটিটুকু পর্যন্ত ধরে রাখতে পারছে না। রাইট। যদি বিশ্বের অন্যতম সেরা 2 সামরিক মতবাদ এবং পরাশক্তি এই সম্পদশালী কিন্তু অভ্যন্তরীণভাবে খণ্ডিত ভূখণ্ডগুলোতে চরমভাবে পর্যদস্ত হয়, তাহলে এই রাষ্ট্রগুলোর নিজস্ব অস্তিত্ব রক্ষার ভবিষ্যৎ আসলে কার হাতে? সত্যি ভাবার মতো বিষয়। বহিরাগত কোনো পরাশক্তির সামরিক হস্তক্ষেপই কি আর কখনোই এই অঞ্চলে দীর্ঘমেয়াদী সমাধান আনতে পারবে না? যদি পশ্চিমারাও ব্যর্থ হয় আর রাশিয়াও টিকতে না পারে, তবে এই অস্থিতিশীল দেশগুলোর পরিণতি কি হবে? এই সমাধানহীন কাঠামোগত সংকটের প্রশ্নটি সামনে রেখেই আজকের এই সোর্সগুলোর ডিপ ড্রাইভ আমরা এখানেই শেষ করছি।